দিন দিন বেড়েই চলছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেহরানে অব্যাহত ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। যুদ্ধকালীন সংকটে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। মার্কিন চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী। বছরে 5 কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত সরকারের। পয়লা বৈশাখের মধ্যেই শুরু হবে কৃষক কার্ড বিতরণ। এবং কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইবি শিক্ষিকার। নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা, ঘাতকের হাসপাতালে ভর্তি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাভেদ কারদার। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেহরানে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। মধ্যপ্রাচ্যের পাশাপাশি তুরস্ককেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজের সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে। ওসি আলমের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকোর সবচেয়ে বড় শোধনাগার রাস তানুরাতে ফের প্রজেক্টাইল আঘাত করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা তেল সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি। এদিকে তেহরানে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির এখনও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপক সক্ষমতা রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। ইসরায়েলের বিমান বাহিনী আইএএফ এর দাবি, ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-30 যুদ্ধবিমান তেহরানে ইরানের যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। অন্যদিকে শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজের সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 101 জন নিখোঁজ এবং 78 জন আহত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে দিতে, বৈশ্বিক বাজারে ধাক্কা দিতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরানি বাহিনী। তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তুরস্কে সরাসরি মার্কিন ঘাঁটি নেই, তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি রয়েছে। আঙ্কারা নিজেও এ জোটের সদস্য। ইরানের মিত্র গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়েছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরাকের শিয়া মিলিশিয়ারা উত্তর ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বাগদাদ বিমানবন্দরে আমেরিকানদের লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে। সামগ্রিক বিবেচনায় এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে $21,000 কোটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুদ্ধের অর্থনৈতিক হুমকির কথা স্বীকার করেছেন এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে চলাচলকারী জ্বালানি ট্যাঙ্কগুলোর জন্য সরকারি বীমা ও প্রয়োজনে নৌ এসকর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ঐশী আলম, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের উদ্বুদ্ধ পরিস্থিতিতে আজও ঢাকা থেকে 25টি ফ্লাইট বাতিল হয়েছে। কেউ কেউ আবার আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়েই পাড়ি জমাচ্ছেন গন্তব্যে। জীবন এবং সংসারের প্রয়োজনে যুদ্ধ সংঘাতের মধ্যেই কর্মস্থলে ছুটছেন তারা। বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নাজমুল ইসলামের প্রতিবেদন। গেল 5 দিন ধরে মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। দেশে দেশে চলছে হামলা আর পাল্টা হামলা। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নিশ্চিতভাবেই বড় ধাক্কায় ফেলবে। ইতিমধ্যেই ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ। বাংলাদেশের বিমানবন্দরে কয়েকদিন ধরেই প্রবাসীদের চাপা কান্না। কারণ ছুটি শেষ হয়ে গেলেও ফ্লাইট বাতিলের ধাক্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফিরতে পারছেন না তারা। আমার আকামার মেয়াদ অল্প কিছুদিন আছে আর কি। 8 তারিখ পর্যন্ত আকামার মেয়াদ আছে, এজন্য জরুরি চলে যাচ্ছে আর কি। আমরা বলছে যে আজকে ফ্লাইট সৌদি ফ্লাইট চলে, তাই আমরা আসছি যাওয়ার জন্য। গেল শনিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 173টি ফ্লাইট বাতিল হয়েছে। এই তালিকায় বুধবার যুক্ত হয়েছে 25টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের 4টি, কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, এয়ার অ্যারাবিয়ার 8টি, এমিরেটসের 5টি এবং ইউএস বাংলার 4টি। তবে সৌদি সহ কয়েকটি দেশে শুরু হয়েছে বিমান চলাচল। সেসব গন্তব্যে আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে জীবিকার তাগিদে পাড়ি জমাচ্ছেন প্রবাসীরা। ভয় লাগলেও কিছু করার নাই, সংসারের টানে টিকিটও কাটা, ভিসারও মেয়াদ কম, যাইতেছি পেটের অভাবে স্যার, পেটের অভাবে যাইতেছি। পোলাবান সাবান এগুলো খাওয়াইতে 3 দায়
সেই জন্য পেরা বাবা যাইতেছি জায়গাটায়। হঠাৎ করে সৃষ্টি হওয়া এই পরিস্থিতিতে স্বজনরাও যেন নিরুপায়। অনিশ্চয়তায় ভরা এক যাত্রার পথে তাই ভারাক্রান্ত হৃদয়ে প্রিয় মানুষদের বিদায় জানাচ্ছেন তারা। খুব খারাপ লাগতেছে যে এরকম পাঠাইতেছি, যুদ্ধের মধ্যে টাকা পয়সা জমা দিয়ে হালিয়ে দিছি, টিকিট পাই হালিয়ে দিছি, এখন তো পাঠাইতে হবে, না পাঠিয়ে তো আমাদের উপায় নাই। খারাপ তো লাগতেছে, আর কি করবো, আমার ছেলে তো বিদেশে মনে করেন মেয়াদ শেষ, এবার যাওয়া লাগতেছে, বুঝলেন না, পরিস্থিতির কারণে যাওয়া লাগতেছে। আর যখন সে পাসপোর্ট জমা দিছে তখন তো এই পরিস্থিতি ছিল না, এখন বাস্তবতার প্রেক্ষিতে তো টাকা পয়সা জমা দেওয়া হয়েছে, আল্লাহর ঘর ওইখানে যাক, যদি আল্লাহ যেভাবে তার যদি রিজিক রাখে সে আবার ফিরে আসবে আমাদের মাঝে। বৃহস্পতিবার পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েতে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাণিজ্য চুক্তিতে এমন অনেক ধারা আছে, সেগুলো নিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদনে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে 2 দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পল কাপুর ও মার্কিন রাষ্ট্রদূত। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ নিয়ে ঢালাও মন্তব্য করা অনুচিত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রায় 3.5 বিলিয়নের মতো আমদানি করি। তো এটি আমাদের একটা বৃহৎ বাণিজ্যিক অংশীদার, সিঙ্গেল দেশ হিসাবে, একক দেশ হিসাবে বৃহত্তম দেশ। তো সেই দেশের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আগামী দিনে বিনিয়োগের সম্পর্ক, আমাদের এখানকার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য তাদের সহযোগিতার বিষয়, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে দুই দেশের মধ্যে। এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলাপ হয়েছে। এরপর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন পল কাপুর। মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে জ্বালানি সমস্যার সমাধানে ওয়াশিংটনের সহযোগিতা চেয়েছে ঢাকা। সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আমরা তো এই পৃথিবীর মধ্যে আছে, গ্লোবের মধ্যেই তো আমরা আছি, তো আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কী কোঅপারেশন করতে পারে। এটা দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছে, এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছে তাকে বলছে যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে তা দিয়ে মার্চ মাস পর্যন্ত স্বাভাবিকভাবে চলা সম্ভব হবে বলেও দাবি করেন মন্ত্রী। আমার হাতে যা আছে সেইটাকে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছরের মে মাস থেকে বৃক্ষরোপণ শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে তিনি জানান, প্রতি বছর 5 কোটি করে গাছ লাগানো হবে। এছাড়া আগামী 1 বৈশাখের মধ্যেই পাইলটিং প্রকল্পের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। বুধবার সকাল 9:15টার দিকে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বৈঠক করেন তিনি। বাহিনীর মান উন্নয়নে নানা পরামর্শ দেন সরকার প্রধান। পরে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বন ও পরিবেশমন্ত্রী বলেন, এবছরই 5 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। আপাতত 5 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে দেশ কার্বন ট্রেডে যুক্ত হতে পারবে বলে আশা জানান পরিবেশমন্ত্রী। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু,
তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি। কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। পরে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের সভায় অংশ নেন। এ সময় তিনি এই কর্মসূচির সবশেষ অগ্রগতি জানতে চান। কৃষক কার্ড সংক্রান্ত সেলের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, আগামী 1 বৈশাখের মধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে 9টি উপজেলায় কৃষক কার্ড দেওয়া হবে। আশা করি 1 বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। সার বীজ নিয়ে কৃষকরা কোনো সংকটে পড়বে না বলেও জানান মন্ত্রী। সবকিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে সরাসরি অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশের প্রতি দেশের সর্বস্তরের মানুষের আস্থা ফেরাতে কাজ করে যাওয়ার আশ্বাসও দেন তিনি। বুধবার সকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মতবিনিময় সভায় যোগদানের পূর্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অংশ নেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং থানার ওসিরা। পরে ডিএমপির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের প্রতি বিগত সরকারের চিত্র তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল। সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি। চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ব্যস্ততার নগরী ঢাকায় যানজট নিরসনে কাজ করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপির ক্ষেত্রে ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি তারা 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। একই সঙ্গে পুলিশের প্রতি দেশের সর্বস্তরের মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ বিভাগের কর্মচারী ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন একই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষেই এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনার অফিস কক্ষে চিৎকারের শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে আসমা সাদিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে শিক্ষার্থীরা। এদিকে পাশেই ধারালো অস্ত্র দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করছিল সেই বিভাগের অফিস সহকারী মোহাম্মদ ফজলু। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরকম আওয়াজ আসতেছে, তো সাথে সাথে আওয়াজ আর পাইলাম না। যে রুম দরজার সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। আজকে মানে কোনো পূর্ব ছাড়াই হঠাৎ করে রুমে এসে তাকে একা পেয়ে তাকে ছুরিকাঘাত করেছে। তার চিৎকারে তখন ছাত্র যারা ওখানে পাশাপাশি ছিল তারা এগিয়ে আসছে। না, চিকিৎসকদের সাথে তারা এখনো ইনভেস্টিগেশনে আছে, আপনারা দেখতেছেন মনে হয়। তারা এখনো পরীক্ষা নিরীক্ষা করতেছে, পরীক্ষা নিরীক্ষা করার পর তারপরে হয়তো তারা জানাবে।
ধর্ম ব্যবসার নামে কোনো ধরনের বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতি তৈরি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে একথা বলেন তিনি। বলেন, কোনো প্রতিষ্ঠানকে যখন দলীয়করণ, ব্যক্তিকরণ করা হয় তখন সেটি আর তার অর্পিত দায়িত্ব পালন করতে পারে না। জনগণের ম্যান্ডেট কেবল প্রতিশোধ বা প্রতিহিংসা নেওয়ার জন্য নয়, বরং একটি টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তৈরির জন্য। আইনের বাইরে কেউ নিজের হাতে বিচারের দায়িত্ব তুলে নিতে দেয়া হবে না বলেও জানান মন্ত্রী। সকল সম্প্রদায়কে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের হাত থেকে, সকল প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে মব কালচারের হাত থেকে, এবং সব জায়গাতে অবশ্যই গঠনতন্ত্র, বিধি বিধান এবং সংবিধানকেই সমুন্নত করতে হবে। যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করব, কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। একই সঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে আমরা গ্রহণ করতে দেব না। দিন ধার্য থাকলেও আজ 24 অভ্যুত্থানে রামপুরায় কার্নিশেক গুলি এবং দুজনকে হত্যার মামলার রায় ঘোষণা করা হয়নি। অতিরিক্ত তথ্য প্রমাণ পাওয়ায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে রায়ের তারিখ পিছিয়ে দেন ট্রাইব্যুনাল। এক্ষেত্রে শুনানির জন্য আগামী 9 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় প্রথম সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 10 মার্চ। মুদাসসির আলী প্রতিবেদন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে রামপুরায় একজনকে গুলি ও 2 জন হত্যা মামলার রায়ের দিন ধার্য ছিল বুধবার। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে রায় ঘোষণার কথা ছিল। তবে মামলায় আরেকটি প্রমাণ নজরে আসায় ট্রাইব্যুনালের কাছে সময় আবেদন করেন প্রসিকিউশন টিম। এজন্য 5 সপ্তাহের সময় দেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি হবে 9 এপ্রিল। হাতে আসা তথ্য প্রমাণের বিষয়ে বিস্তারিত জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এ পর্যন্ত মামলায় মোট আসামি 5 জন। গ্রেপ্তার রয়েছেন কেবল সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি তৎপরতা চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। যেহেতু তিনি অভিযুক্ত হয়েছেন, কনভিক্টেড হয়েছেন, সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। একই ট্রাইব্যুনালে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কানির মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রথম সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। এতে জয় পলকের ফোনালাপ সহ অন্যান্য ডিজিটাল প্রমাণ পাওয়া যায়। তাদের একটা বিশেষায়িত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তারা তথ্য প্রদান করেছে এবং সরাসরি নির্দেশনা দিয়েছে। এবং বিটিআরসির যে কর্মকর্তা, যিনি সামগ্রিক ইন্টারনেট এবং আইএসপি নেটওয়ার্ককে সরাসরি জুলাই 18 তারিখে বিশেষ করে সমস্ত ইন্টারনেট শাটডাউন করার জন্য যে নির্দেশ দিয়েছে, সেই সমস্ত সেলফোন আমরা জব্দ করেছি। যদিও এসব অস্বীকার করেন পলকের আইনজীবী লিটন আহমেদ। উনি যে সমস্ত ডকুমেন্টস কোথা থেকে কে সরবরাহ করেছে, সেই আলামত সম্পর্কিত কোথায় এবং কোথা থেকে উনি এইগুলো সংগ্রহ করেছে, সেই বিষয়ে উনি ওনার জব্দ তালিকায় উল্লেখ করেননি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে প্রপারলি উনি কোনো এভিডেন্স আনতে পারেননি। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। চিকিৎসকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি জনগণের কাছে দ্রুত চিকিৎসা সেবা পৌঁছাতে কাজ করছে সরকার, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য ও যুগোপযোগী করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজধানীর শাহবাগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিয়ে এইসব কথা বলেন তারা। আমরা ডাক্তারদের সুবিধার দিকে আমরা তীব্র দৃষ্টি দেব। অনেকগুলি ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয়েছে জনকল্যাণে। পাবলিকের ডোর স্টোরে কীভাবে সেবা পৌঁছে দেওয়া যায়, কীভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়, আরও ডাক্তার নিয়োগ করা যায়, সামগ্রিক দিক থেকে অনেক চেষ্টা করা হচ্ছে।
আগামী দিনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য সবাই মিট হাত তথা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আর্মি গলফ ক্লাবে সন্ধ্যায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের পেশাজীবী সংগঠন দ্য ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস ITET এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজুক চেয়ারম্যান ও IEBর সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এহসানুল কবির কায়সার। এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন সংগঠনের ইঞ্জিনিয়াররা। দেশের উত্তরাঞ্চলে বাণিজ্যিক রাজধানী বগুড়ায় যাত্রা শুরু করল জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি এর অনুমোদিত শোরুম সনি স্মার্ট। মঙ্গলবার দুপুরে ফিতা কেটে ফ্ল্যাগশিপ শোরুমটির উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কোয়েক। নতুন এই শোরুমের মাধ্যমে বগুড়া সদরসহ আশেপাশের জেলার ক্রেতারা এখন হাতের নাগালেই পাচ্ছেন সনির জেনুইন টিভি, ব্লক ক্যামেরা, ব্রাভিয়া ক্যামেরা, এয়ারবাড সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ও অফিসিয়াল সেবা। উদ্বোধন উপলক্ষে আগামী 10 মার্চ পর্যন্ত থাকছে বিশেষ মূল্য ছাড়, আকর্ষণীয় উপহার, ডিজিটাল ওয়ারেন্টি, ডাবল বেনিফিটস অফার এবং বিনা সুদে EMI সুবিধা। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। 15 সদস্যের এই দলে জায়গা পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দলে রাখা হয়েছে এখনও ওয়ানডে না খেলা 6 জনকে। দলের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডে অভিষেক না হওয়া অন্য ক্রিকেটাররা হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাদ মাসুদ এবং শামিল হোসেন। সামাদ, মাসাকাত, সাদাকাত, সাদ মাসুদ এবং শামিল হোসেন। আর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দলে নেই ওপেনার ফখর জামান। সিরিজ খেলতে পাকিস্তান বাংলাদেশে আসবে 8 মার্চ। 11, 13 ও 15 মার্চ মিরপুর স্টেডিয়াম হবে সিরিজের 3 ম্যাচ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দিন দিন বেড়েই চলছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেহরানে অব্যাহত ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, তুরস্কে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। যুদ্ধকালীন সংকটে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। মার্কিন চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্য মন্ত্রী। বছরে 5 কোটি করে বৃক্ষরোপণের সিদ্ধান্ত সরকারের। পয়লা বৈশাখের মধ্যেই শুরু হবে কৃষক কার্ড বিতরণ। এবং কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইবি শিক্ষিকার। নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা ঘাতকের, হাসপাতালে ভর্তি। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।